নমস্কার, এটা আমার কন্টিনিউইং লেকচার। এই লেকচারে আমি একটুখানি ডাইগ্রেস করে আমি একটু এক্সপ্লেন করব কিভাবে নারীবাদ বা ফেমিনিস্ট থিওরি জেনোসাইডের সঙ্গে কানেক্টেড। ফেমিনিস্ট থিওরির ওপরে আমি অন্তত 16টা লেকচার দিয়েছি। সোয়াকা হর্ষিতার চ্যানেল 2 আছে, আপনারা ওটা দেখে নেবেন। আমি এখানে খুব সংক্ষেপে আমি এক্সপ্লেন করছি। এখানে অনেকগুলো পয়েন্টস আছে, আমি আজকে দুটো এক্সপ্লেন করছি এই ভিডিওতে। পরের ভিডিওতে আমি আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস এক্সপ্লেন করব। লেট আস গো ব্যাক টু দ্য ডেফিনেশন অফ জেনোসাইড। আমি আবার মনে করিয়ে দিচ্ছি জেনোসাইডের ডেফিনেশন। সেটা প্রথম ডেফিনেশনটা দিচ্ছি, যেটা পোলিশ জুইশ অথর যেটা দিয়েছেন রাফায়েল লামকিন। সেটা হলো যে by genocide we mean the destruction of a nation or an ethnic group. Generally speaking, genocide does not necessarily mean the immediate destruction of a nation, except when accompanied by mass killing of all members of a nation. It is an extended rather to signify a coordinated plan of different actions aiming at the destruction of the essential foundations of the life of national group. আর এটার সঙ্গে আমি বলবো আমাদের নারীবাদের সঙ্গে কানেকশন বোঝার জন্য পণ্ডিত জৌনরাজ, যিনি কাশ্মীরি পণ্ডিত, তার ডেফিনেশনটা অ্যাড করতে, এবং সেটা অনেক বেশি প্রোফাউন্ড। উনি কিন্তু 600 বছর আগে থার্ড রাজতরঙ্গিনীতে লিখেছিলেন যে দ্য এসেন্স অফ জেনোসাইড ইজ জাতি বিধ্বংস। এটাই হচ্ছে ইন্ডিক ডেফিনেশন, জাতি বিধ্বংস। এখন দেখা যাক কিভাবে এটা নারীবাদের সঙ্গে কানেক্টেড। আমার লেকচারগুলো যদি শোনেন সোয়াকা চ্যানেল 2, ওখানে আমি অন্তত 10 রকমের ফেমিনিস্ট থিওরি বা নারীবাদের থিওরির কথা বলেছি। লিবারাল ফেমিনিজম, র্যাডিক্যাল ফেমিনিজম অ্যান্ড সো ফোর্থ। আমি এখন অ্যারিস্টটলের সঙ্গে এই জেনোসাইডটা কানেক্ট করব। আমি আমার প্রথম লেকচার সোয়াকা হর্ষিতা চ্যানেল 2-তে অ্যারিস্টটল দিয়ে আরম্ভ করেছি। কিভাবে? অ্যারিস্টটলের মতে দুটো স্ফিয়ার আছে আমাদের সামাজিক লাইফে। একটা ঐকস বা হাউস হোল্ড, যেটা থেকে ইংরেজি কথাটা ইকোনমিক্স কথাটা ডিরাইভড হচ্ছে, আর একটা পোলিস, যেটা হলো রাষ্ট্র। এবং এর ডিফারেন্সটা কি? যে লোকেরা ঐকসে থাকে তারা পুলিশে যেতে পারে না সবাই। তাহলে কি বলছেন উনি? আমি খুব সংক্ষেপে বলছি, কেন এই লেকচারগুলো সবই আছে অন্য চ্যানেলে। ঐকস হচ্ছে দ্য ইউনিট অফ এনি স্টেট অর সোসাইটি। ঐকস কথাটার মানে হচ্ছে হাউস হোল্ড বা পরিবার। আমরা যেরকম নিউক্লিয়ার ফ্যামিলির কথা ভাবি সেরকম নয়। এই পরিবারে কারা কারা থাকে, এটা খুব হায়ারার্কিক্যাল। এখানে একদম মাথায় থাকে যে রেশনাল বা যুক্তি আছে যার, সেই রকম একজন মেল, গ্রিক মেল, যে কোনো মেল নয়, গ্রিক মেল। তার নিচে থাকে গ্রিক ওম্যান। কেন তার নিচে থাকে? কারণ একমাত্র অ্যারিস্টটলের মতে দ্য গ্রিক মেল একমাত্র তার যুক্তি বা র্যাশনালিটি আছে। যুক্তি ছাড়া আমরা কোনো জিনিস অর্গানাইজ বা সুষ্ঠুভাবে করতে পারি না। এবং গ্রিক ওম্যান তার নিচে কেন? কারণ অ্যারিস্টটলের মতে সে যেহেতু গ্রিক, তার কিছুটা র্যাশনালিটি আছে, কিন্তু সেই র্যাশনালিটিটা কনফিউজড। মানে কি? তার যুক্তি আছে, কিন্তু সেই যুক্তিটা ঠিক করে চালাতে পারে না, ইউজ করতে পারে না বা ব্যবহার করতে পারে না। আর তার নিচে আছে স্লেভস, দাসেরা এবং চিলড্রেনরা। কেন তারা সবচেয়ে নিচে আছে? কারণ অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল তাদের মধ্যে কোনো যুক্তি নেই। তাদের মধ্যে শুধু ইমোশনস আর ইনস্টিংক্ট, অনুভূতি আছে এবং ইনস্টিংক্ট আছে, যেটা আমাদের সহজাত যে জিনিসগুলো, খিদে, তেষ্টা ইত্যাদি। তাহলে এদের প্রত্যেকে একটা হায়ারার্কির মধ্যে থাকে, ঐকসে, হাউস হোল্ড এটা। এবং এইভাবে হাউস হোল্ডটা তৈরি হয়। তো তাহলে অ্যারিস্টটলের মধ্যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আর্টিফিশিয়াল বা ন্যাচারাল জিনিস, প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য আছে, দ্যার ইজ আ পারপাস। তারা কেন আছে সোসাইটিতে, এই ভাগটা কেন?
যে গ্রিক মেল, সে যেহেতু তার মধ্যে যুক্তি বা র্যাশনালিটি আছে, সে তার কাজ হচ্ছে পরিচালনা করা। তার আরো একটা কাজ আছে। প্রথম কাজটা হচ্ছে সমস্ত যে ইউনিটটা, ঐকস বা ইকোনমিক ইউনিট, এই ইকোনমিক কথাটা আমি পরে আসছি। এবং তার নিচে কে আছে? তার নিচে আছে গ্রিক ওম্যান, যার গ্রিক বলে তার কিছুটা যুক্তি আছে, কিন্তু তার যুক্তিটা সে কাজে লাগাতে পারে না, সে ইউজ করতে পারে না। তার কাজ কি? গ্রিক স্পিসিসটাকে, মানে গ্রিক জাতিটাকে নার্চার করা, বড় করা এবং তাদের জন্ম দেওয়া, রিয়ারিং অ্যান্ড রিয়ারিং অফ চিলড্রেন। তার নিচে আছে স্লেভসরা। তাহলে এটা খুব একটা হায়ারার্কিক্যাল সিস্টেম, এবং এইভাবে সিস্টেমটা থাকলে অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল ভালো চলবে। স্লেভদেরও একটা কিন্তু কাজ আছে, দাসদেরও। তাদের কাজটা কি? এই পুরো সিস্টেমে তাদের কাজটা হচ্ছে আমাদের যে প্রাত্যহিক জিনিস সেগুলো প্রডিউস করা, যেমন যেমন আমাদের জামা কাপড়, খাবার ইত্যাদি, যেগুলো মার্কেট বা বাজার থেকে আমরা আজকাল আনি, যেহেতু আমরা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজমে থাকি, সেইগুলো তারা পাচ্ছে ওই হাউস হোল্ডে। তাদের পুরো হাউস হোল্ড একটা ইকোনমিক সিস্টেম, একটা অর্থনৈতিক একটা ইউনিট, এবং অনেকগুলো হাউস হোল্ড মিলে একটা ভিলেজ, এবং তারা পরস্পরের সঙ্গে আত্মীয়তার সূত্রে, রক্তের বন্ধন বা বিবাহের বন্ধনে আবদ্ধ। এরা সবাই আত্মীয়, এবং অনেকগুলো ভিলেজ মিলে একটা পুলিশটা কি? রাষ্ট্র। না, এই পুলিশে সবাই যেতে পারে না অ্যারিস্টটলের মধ্যে, একমাত্র গ্রিক মেলরা। কেন? কারণ তাদের যুক্তি আছে, তাদের বিচার আছে, এবং অন্যরা সাবঅর্ডিনেশন, অন্যদের যে গ্রিক মেলদের নিচে থাকতে হবে, এটা কিন্তু অ্যারিস্টটলের মতে এটা কিন্তু একটা স্বাভাবিক প্রসেস। কেন? কারণ তাদের যুক্তি নেই এবং তারা নিজেদের চালনা করতে পারবে না। যেমন আমরা ছোট বাচ্চাদের একা রাখি না, তারা সাবজেক্ট, ওইভাবে তারা অন্যদের নিচে থাকবে। এটাকে উনি অপারেশন বলছেন না, এটাকে বলছেন ওদের বাঁচানোর জন্য। ওরা একা থাকলে কিছু করতে পারবে না, কারণ ওদের যুক্তি নেই। তাহলে এই যে হায়ারার্কিক্যাল সিস্টেম, এই হায়ারার্কিক্যাল সিস্টেমটার উপরেই ওনার পুরো রাষ্ট্রটা তৈরি হয়েছে। গ্রিক মেল, গ্রিক ওম্যান, স্লেভস, তাদের প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে সমাজে। এই হচ্ছে তার ইকোনমিক ইউনিট বা হাউস হোল্ড, এবং এটা পুরো একটা ভিলেজ তৈরি করে। ভিলেজে সবাই আত্মীয়তার মধ্যে বন্ধ, এবং এটা আলটিমেটলি রাষ্ট্রের আন্ডারে। রাষ্ট্রতে কারা যায়? গ্রিক মেল, যাদের যুক্তি আছে। আচ্ছা, এই পুরো জিনিসটা তো অ্যারিস্টটলের মতে স্বভাবজাত, কেন কিছু লোক স্বভাবত, মেয়েদের যুক্তি বা বুদ্ধি নিয়ে তাদের অনুভূতি আছে, কিন্তু তারা রিপ্রোডিউস করতে পারে, রিপ্রোডাকশন অফ দ্য স্পিসিস। এইখানেই কিন্তু আমাদের জেনোসাইড খুব ইম্পর্টেন্ট। আবার যদি আমরা জাতি বিধ্বংসের কথাটা নিই, হ্যাঁ, এবং আমরা যদি জেনোসাইড, রাফায়েলের জেনোসাইড কথাটা নিই, এই জাতিটাকেই যদি আমরা নষ্ট করে দিই, ইদার কিভাবে নষ্ট করব? ইদার অ্যানাইহিলেট করে, অথবা সেটাকে মিক্স করে দেব। আমরা তো ক্যারি করি, আমরা হিউম্যান বিইং হিসেবে আমাদের কালচারটা আমরা ক্যারি করি, এবং সেই জাতিটা যদি নষ্ট হয়ে যায়, জাতিটা যদি কিভাবে নষ্ট হয় আবার বলছি, সে একদম ধ্বংস হয়ে গেল, জাতি বিধ্বংস যেটা জনরাজ বলছে, অথবা সেটা যদি মিক্সড হয়ে যায়। এবং এই সিনক্রেটিকের কথা, এই যে মিক্সিং এর কথা, নট সো মাচ সিনক্রেটিক, মিক্সিং এর কথা আমরা কিন্তু আফ্রিকান জিহাদের সময় আমরা বলবো, আফ্রিকান কলোনাইজেশন অফ ইসলামিক নেশনস, এটার কথা আবার বলবো। এইটাতেই কিন্তু এটা অ্যারিস্টটলের থিওরি। এরপরে আমি লিবারাল ফেমিনিজম আলোচনা করেছি আমার অন্য চ্যানেলে, সোশ্যালিস্ট ফেমিনিজম, মার্কসিস্ট ফেমিনিজম, র্যাডিক্যাল ফেমিনিজম, সাইকো অ্যানালিটিক্যাল ফেমিনিজম, এবং তারপরে আমি পোস্ট কলোনিয়াল ফেমিনিজম, রেস, জেন্ডার, এগুলো আলোচনা করেছি। এগুলো প্রত্যেকটাই জেনোসাইডের সঙ্গে কানেক্টেড। কাজী এই যে জাতি বিধ্বংসটা, জাতিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর সাম কালচার টু বি হেল্ড। ইন্ডিভিজুয়াল না, সে জাতি সে ক্যারি করে। এখানে আরেকটা কথা বলবো যে আমি মেস্টিসো বলে একটা জাতি আছে সাউথ ওয়েস্ট ইউএসএ তে, এবং আরো বিস্তৃত, তারা টেক্সাস ইত্যাদি। এরা কারা? এরা মিক্সড। এরা মিক্সড মানে কি? এরা কলোনিয়াল যারা আসতো, কনকুইস্টাডোরা, স্প্যানিশ, তাদের সঙ্গে নেটিভদের যে মিক্সচার হতো, সেই মিক্সে তার কারণটা কি? উদ্দেশ্য একটাই, যে ওই পিওর নেটিভ জাতি যারা ওদের কালচারটা ক্যারি করে, সেটাকে ধ্বংস করে একটা মিক্স জাতি তৈরি করব।
এই যে ইন বিটুইন জাতি, এটা খুব ইম্পর্ট্যান্ট। এবং আমি যতদূর আমি জানি একটা লার্জ স্কেল রেপ হয়েছিল ডিউরিং 1971-71 বাই পাকিস্তানি সোলজার্স অফ বেঙ্গলি উইমেন। ওটাও কিন্তু উদ্দেশ্যটা একই, ওই জাতিটাকে নষ্ট করা। কারণ মিক্সড হাইব্রিড লোকেরা যদি তৈরি হয়, তাদের অনেক সব দিকেই ভালো খারাপ আছে, তাহলে ওই পিওর যে বেঙ্গলি যে রেসটা সেটাকে নষ্ট হয়ে যাবে। This is just one of the aspects how feminist theory is related to genocide. এটা একমাত্র aspect নয়, this is just one of the aspects. এরপরে আমরা যত আরো প্রোগ্রেস করব, আমরা জিহাদের কথা বলবো ইত্যাদি, তখন আরো আমরা দেখব কিভাবে ফেমিনিস্ট থিওরি এটার সঙ্গে ইন্টিমেটলি রিলেটেড। এর পরের লেকচারে আমি আরো এক্সাম্পল দেব যাতে ফেমিনিস্ট থিওরি কিভাবে রিলেটেড হয়। ইন দ্য মিন টাইম আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার অন্য চ্যানেলটাও দেখবেন, যাতে ফেমিনিস্ট থিওরির যে বিভিন্ন আসপেক্ট, বিভিন্ন রকমের ফেমিনিস্ট থিওরি অন্তত 100টা আছে, সেটাও আপনারা জানতে পারবেন, কারণ এটা কন্টিনিউয়াসলি আমরা অ্যাপ্লাই করবো এই জাতি বিধ্বংস বা জেনোসাইডে। আজকে এই পর্যন্ত, নমস্কার।